দীর্ঘদিন পরে প্রবাস থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি আবেগে আপ্লুত। আমার ভাষা নাই বক্তৃতা দেবার। তারপরেও আমি আপনাদের সাথে কাছে একটু কথা বলতে চাই। আমি আমাদের চেয়ারম্যান সাহেব গত 5 তারিখের পর থেকে ফেসবুক, ইউটিউব এবং সরাসরি বক্তব্য যে কথাগুলি বলেছে যে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই, আমাদেরকে নির্বাচন করতে হবে, বিএনপি নির্বাচন করেই ক্ষমতায় আসে। সেই নির্বাচনের জন্য আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, বিএনপির যেন বদনাম না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। সেই দিকে খেয়াল না রাখলে আমাদের নির্বাচন করতে হবে, তাহলে কিন্তু নির্বাচনটা কঠিন হয়ে যাবে। এমনিতে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, চেয়ারম্যান সাহেব যে নির্দেশগুলো দিচ্ছেন এই নির্দেশগুলো আপনারা পালন করেন। আপনারা হঠাৎ করে, আমি জানি 17 বছর আপনারা নির্যাতন নিষ্পেষিত হয়েছেন, কিন্তু এই বলে অর্থ এই নাই যে হাসিনা খুনি হাসিনা, পলায়নকৃত হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা আমাদের যেসব কষ্ট ছিল, দুঃখ ছিল, সেগুলো এখনই প্রকাশ করব। হঠাৎ করে দোকান বানাতে হবে, হঠাৎ করে কিছু করতে হবে, এগুলো করেন না। সময় আছে, সামাজিক দরবার আছে, এসব করে করবেন যাতে পত্রিকায় নিউজ না করতে পারে যে বিএনপির নেতারা এই কাজ কাজ করলো। আপনাদের কাছে আমার এই অনুরোধ থাকলো। আমি বলেছি যে আমার বক্তব্য দেওয়ার মতো, আমি এত আবেগ আপ্লুত হয়ে গেছে, বক্তব্য দেওয়ার মতো আমার ভাষা নাই। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমার আইনি জটিলতা আছে। আইনি জটিলতা কাটিয়ে ইনশাল্লাহ অতি দ্রুত আমি আপনাদের মাঝে আসব। আগে যেমন আপনাদের মাঝে সপ্তাহে মাসে একবার করে ঘুরে গেছি, আবারও আসবো। আজকে আপনাদের দেখে আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ যে অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আপনারা কি বাংলাদেশকে ভালোবাসেন? বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন? দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসেন? আপনারা যদি দেশনায়ক তারেক রহমানকে ভালোবাসেন, তাহলে নির্দেশ দিবেন। ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে না তো। যিনি বাংলাদেশ বিশ্বের মানচিত্রে বাংলাদেশে ফিরে আনেছি। দিকে নেতৃত্বে কি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান বক্তব্য রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, সভায় বিএনপির উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সাথে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল মাহমুদ টুকু সহ আমার সামনে উপস্থিত ভাই ও বোনেরা, এনায়েতপুর, বেলকুচি, চৌহালি, কামারখন্দ থেকে আগত, শাহজাহানপুর থেকে আগত উপস্থিত সকল ভাই বোনেরা, আসসালাম আলাইকুম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের এই যে সভাটি, এখানে এই সভাটি আমাদের একটি সভা, যেই সভার মূল লক্ষ্য ছিল
এই যে বিগত কয়েকদিন আগে আন্দোলন সংগ্রাম হয়েছে আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য, সেই আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে যারা আত্মত্যাগ করেছেন সেই মানুষগুলোকে মূল্যায়ন করার জন্য, তাদেরকে মনে করার জন্য, তাদেরকে স্মরণ করার জন্য আজকে আমাদের এই সভাটির আয়োজন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকায় অতীতে আমি কিন্তু এসেছি, আপনাদের অনেকের সাথেই হয়তো সেই সময় আমার দেখা হয়েছিল। যখন দেশে থাকতে পেরেছিলাম, আমি যখন দেশে ছিলাম, আমি বিভিন্ন সময় আমি চেষ্টা করেছি বাংলাদেশের গ্রামগুলোতে ঘুরে বেড়াতে, বাংলাদেশের গ্রামের মানুষগুলোর কাছাকাছি যাবার জন্য। এবং সেই সময় এই এলাকায়, এই চোহালিতে বলেন, এনায়েতপুরে বলেন, বেলকুচিতে বলেন, আমি এসেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজকে যেই মানুষগুলোকে সামনে রেখে আমাদের এই মিটিং এর আয়োজন আমরা করেছি, এই সভার আয়োজন আমরা করেছি, এই মানুষগুলো মধ্যে অনেকেই আছে যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মাঝে থেকে। এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেন এই মানুষগুলোর এই রকম হলো? আমরা যদি খুব সংক্ষেপে চিন্তা করি তাহলে আমরা বুঝব এই মানুষগুলোর আত্মদান এই দেশের কোটি কোটি মানুষের জন্য, এই দেশের জন্য, এই দেশটি স্বৈরাচার মুক্ত হোক। এই দেশের, বাংলাদেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, এই দেশের মানুষ স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, তাদের যে মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন। আজ সিরাজগঞ্জে, বিশেষ করে এনায়েতপুর, বেলকুচি, চোহলি এই এলাকার যে মানুষগুলোর জন্য, যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন, যাদের জন্য আমরা আজ এখানে একত্রিত হয়েছি, সেই মানুষগুলোর সেই আত্মত্যাগ বা আত্মদান আছে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করেছি। আমরা আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের অল্প একটু অংশ আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ স্বৈরাচারকে বিদায় করা হয়েছে। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছি। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি, তাহলে আমরা মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা, কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। এবং সেজন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সংগ্রাম, এত আন্দোলন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা দেশের কিছু বিভিন্ন বিষয়, সেটি রাজনীতি হোক, দেশের আইন ব্যবস্থা হোক, দেশের বিচার ব্যবস্থা হোক, সামগ্রিকভাবে আমরা সমগ্র জাতির সামনে, দেশের কাছে, দেশের সামনে, দেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে, শুধু আমাদের বিএনপির পক্ষ থেকেই নয়, আমাদের সাথে আরো যে সকল দল ছিলেন আন্দোলনে, আমরা সকলে একত্রিতভাবে জাতির সামনে আমরা 31 দফার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছি। 31 দফার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এর ভিতরে
আপনারা এইগুলো দেখেছেন। আজকে একটি কথা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের কে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবে যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, তাহলে আজকে শুধুমাত্র শুধুমাত্র আমরা যে সকল সংস্কার প্রস্তাব করেছি সেই সকল সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে সেই সাথে বাংলাদেশের মানুষের রাজনৈতিক রাজনৈতিক অধিকার যে অর্জন, সেই অধিকার অর্জন যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে আমাদেরকে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেটির ব্যাপারেও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ হচ্ছে একটি পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় একটি জাতি। কাজেই আজকে এবং আগামী দিনে আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগেই আমি বলেছি যে বাংলাদেশ সামগ্রিকভাবে একটি সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যতম একটি জাতি যাদের সামনে বিপুল সম্ভাবনা আছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে যদি আমরা এগোতে পারি, অবশ্যই আমরা এই জাতির যেমন রাজনৈতিক মুক্তি যেমন অর্জন করতে সক্ষম হব, পাশাপাশি আমরা জাতির জন্য, দেশের মানুষের জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমরা এই এনায়েতপুরে আমরা এই জনসভাটি করছি, যদিও একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির আগে এই মাঠে আরো হাজার হাজার মানুষ ছিলেন, বৃষ্টির কারণে অনেকেই চলে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা যদি আপনারা যেই মাঠে দাঁড়িয়ে আজকে আপনারা বক্তব্য শুনছেন, যেই মাঠে বসে আমরা এই জনসভার আয়োজন করেছি, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বিশেষ করে এই এলাকার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কয়েকটি জিনিস দেখতে পাই। সম্ভাবনাময় একটি এলাকা আমরা দেখতে পাই সামগ্রিকভাবে। এই সিরাজগঞ্জের অন্য অন্য এলাকাগুলো সম্ভাবনাময়, কিন্তু আপনাদের আশেপাশে আমরা যদি বেলকুচির কথা বলি, আমরা যদি চৌহালির কথা বলি, কামারখন্দের কথা বলি, আমরা এই এলাকাগুলোকে সম্ভাবনাময় দেখি। আপনাদের এলাকার নাম আসলেই আমাদের সামনে ভেসে উঠে কি? তাঁত শিল্পের কথা, তাঁতির কথা, তাঁতের কথা আমাদের সামনে ভেসে উঠে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই শিল্পের সাথে বহু হাজার হাজার মানুষ জড়িত। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে অনেকের, 71 সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি 5,000 টাকা পর্যন্ত সেই সময় 91 সালে, হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই 91 সালে হননি, আপনারা জন্ম হননি, পরবর্তীতে হয়েছেন, কিন্তু পিছনে আমি আরো বহু মানুষকে দেখতে পাচ্ছি, বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে। কি ছিল? 5,000 টাকা পর্যন্ত ঋণও সেদিন খালেদা জিয়া মওকুফ করেছিলেন। কৃষি ঋণ, সম্পূর্ণ ঋণ 5,000 টাকা। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছিলেন। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, এরকম অনেক কিছু আছে।
কিন্তু আমি একটি উদাহরণ, এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য। কি সেই বিষয়? অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ানো। বিএনপির কাছে যখন সুযোগ থাকে, বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে, জেলা শহরগুলোতে বাস করেন। কাজেই এই মানুষগুলোকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেটিই থাকে বিএনপির পরিকল্পনা, সেটিই থাকে বিএনপির চিন্তা। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে বললাম, আপনাদের এলাকার নাম যখনই আসে, যখনই আমরা বেলকুচির নাম শুনি, যখনই আমরা চোহালির নাম শুনি, যখনই আমরা কামারখন্দের নাম শুনি, তখনই আমাদের সামনে প্রথমে, আরো অনেক কিছু আছে কিন্তু প্রথম যেটি ভেসে উঠে চোখের সামনে সেটি হচ্ছে তাঁত শিল্প। এই তাঁত শিল্প থেকে আমরা শাড়ি বানাচ্ছে আমাদের কারিগররা। এই তাঁত শিল্পের মধ্যে থেকে লুঙ্গি বলেন, গামছা বলেন, বিছানার চাদর। কিন্তু আমি চাই যে ইনশাল্লাহ, আমার যেটি ইচ্ছা, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে, এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে, তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। কারণ কারণ এইখান থেকে যেই চাদর তৈরি হচ্ছে, এখান থেকে যেই শাড়ি তৈরি হচ্ছে, যে লুঙ্গি তৈরি হচ্ছে, প্রিয় ভাই বোনেরা, আজকে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা পৃথিবীতে বহু দেশে, প্রায় সব দেশে কোটি কোটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা বসবাস করছেন। আমি চাই, আমাদের ইচ্ছা যে এই শিল্পকে, এই এলাকার যে তাঁত শিল্প, শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয়, এই বাংলাদেশের ভিতরে শুধু নয়, এই শিল্পকে, এখানে যেই পণ্যগুলো তৈরি হয়, এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের আপনাদের এই এলাকার আরো কয়েকটি সম্ভাবনাময় পণ্য রয়েছে। যেমন আমরা জানি চৌহালির চীনাবাদামের কথা। চুয়ালিতে চীনাবাদাম হয় না প্রচুর? চীনাবাদাম হয় চুয়ালিতে। এখন প্রিয় ভাই বোনেরা, এই চীনাবাদাম এই চীনাবাদাম তো পৃথিবীর, এই যে আমি বাধ্য হয়ে, এই যে বহু বছর, 15 বছর, গত এক যুগেরও বেশি সময় ধরে এখানে পড়ে আছে, এই দেশে পড়ে আছে। এই দেশের যখন বাজার সদাই করতে যাই, সংসারের জন্য বাজার সদাই করতে যাই, তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায়, এই যে চীনা বাদাম দেখা যায়। কিন্তু এই চীনা বাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে। কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি, প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা, কিন্তু পাইনি। প্রিয় ভাই বোনেরা, আমরা কি চিন্তা করতে পারি না, এই যে চোহালির যে চীনা বাদাম, কেন এই চীনা বাদাম শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন এই চীনাবাদাম যারা চাষ করেন, সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না? কেন চৌহালির চীনাবাদাম, আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে, তাহলে কেন চৌহালির চীনাবাদাম বিদেশে রফতানি হবে না? আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে, এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে। আমরা অবশ্যই পারি, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব। এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে। আমরা যেদিন সক্ষম হব চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য, আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারবো, চীনা বাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে, সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন। বহু মা বোনদের, বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে। শুধু বিদেশেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো না, আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে আরেকটি কৃষি দ্রব্য উৎপাদিত হয়। কি সেটি? চোহালি আশেপাশের এলাকাগুলোতে, এই এলাকায় উৎপাদিত হয় রসুন, তাই না? রসুন হয় না এখানে বহু এলাকায়? এই রসুন উৎপাদনকে আমাদের বাড়াতে হবে। পৃথিবীর বহু দেশে
এই দেশে, আমি যেই দেশে এই যুক্তরাজ্যে বসবাস করছি, এখানে তো রসুন উৎপাদিত হয় না, কিন্তু বাজারে গেলে আপনি রসুন পাবেন। রসুনের দাম যে প্রতিদিন বেড়ে যায় তাও না, এরা বিদেশ থেকে রসুন নিয়ে আসে এদের দেশের মানুষের জন্য। তাহলে বাংলাদেশের রসুন কেন যেতে পারবে না? বাংলাদেশের চাহিদা পূরণ করে বাড়তি চাষ আমাদেরকে করতে হবে, যাতে আমরা বাংলাদেশের রসুন বিদেশে আমরা পাঠাতে সক্ষম হই। এতে যেভাবে একদিকে কৃষক উপকৃত হবে, কৃষক স্বাবলম্বী হবে, ঠিক একইভাবে আমরা আমাদের রফতানি শিল্পকেও গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আগে যখন এই আমার এলাকায় যেতাম, বগুড়ায় যেতাম, কখনো আগে ফেরি পার হয়ে যেতাম, যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম, সিরাজগঞ্জ পাবনার পাশ দিয়ে যখন যেতাম, মাইলের পর মাইল একটি ফসল দেখতাম, হলুদ হয়ে থাকতো সারা মাঠ। কি সেটি? সরিষা। সরিষা হয় না আপনাদের এলাকায়? আশেপাশে প্রচুর সরিষা হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই সরিষা, পৃথিবীর বহু দেশে সরিষা হয়, পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয়। আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে, এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে। এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না, আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যে কথাগুলো এতক্ষণ আমার কাছ থেকে শুনলেন, এই কথাগুলো আমি কেন বললাম আপনাদের সামনে? এই কথাগুলো আমি বললাম এই কারণেই যে হ্যাঁ, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম, মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে, বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও আমাদেরকে সফল হতে হবে। বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে, ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে, বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে, যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয়, আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল, শুরুর দিকে বৃষ্টি শুরুর আগে আমরা দেখেছি এই মাঠ ভরা হাজার হাজার মানুষ ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে। কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল। আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি, সেই জন্য বহু কথা বলার ছিল। কিন্তু অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিটিংয়ে এই মুহূর্তে থাকতে পারেন নাই। সেই জন্য আমার ছোট ভাই আলিমকে আমি অনুরোধ করব যে আলিম, আজকে আমি আর বক্তব্য দিব না, আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য রাখবো, কারণ এখনো হয়তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মানুষ এখনো বৃষ্টিতে ভিজছে, বহু মানুষ মাঠের বাইরেও দেখতে পাচ্ছি, বহু মানুষ দূরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে ভিজছেন। সেজন্য আমি তোমাকে অনুরোধ করব, তুমি কষ্ট করে সকলকে সাথে নিয়ে আরেক দিন আরেকটি জনসভার আয়োজন করবে। আমি আরেক দিন এই মাঠে আসতে চাই, আমি আবারও এই মাঠে আমার দেশের, আমার সিরাজগঞ্জের মানুষের সাথে আমি কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আসুন তাহলে, প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আস্তে 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 তালি বন্ধ করতে হবে, তালি বন্ধ না করলে তো কথা শোনা যাবে না। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আপনাদের, এই যে আপনারা সকলে একত্রিত হয়েছেন কেন, বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম যে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানার জন্য,
যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। কাজে প্রিয় ভাই বোনেরা, আমি বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিশেষ করে আমার বিএনপির নেতাকর্মী, সকল পর্যায়ের নেতাকর্মী, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে আহ্বান রেখে বলতে চাই, মানুষ, বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতাকর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। প্রিয় এনায়েতপুরবাসী, প্রিয় বেলকুচিবাসী, চৌহালিবাসী, কামারখন্দবাসী, আর এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আবারও যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। দল মত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। আসুন সেই মুক্তি যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে অবশ্যই 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 আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সেই মুক্তি যাতে অর্জন করতে পারি সেই প্রত্যাশা রেখে, এবং আগামী দিনে আবারও ভবিষ্যতে সামনের এই বৃষ্টি কমে গেলে ইনশাল্লাহ আমার ছোট ভাই আলিম আবারও এখানে আরেকটি জনসভার আয়োজন করতে সক্ষম হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।